নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। এমনিতে তো আজকের দিনে ঝুলন উৎসব চলছে। আপনারা জানেন যে হুগলি জেলার মাহেশে জগন্নাথ দেবের ঝুলন যাত্রা উৎসব হচ্ছে। তারপরে নবদ্বীপে গোবিন্দ জিউয়ের মন্দিরে ঝুলন যাত্রা উপলক্ষে উৎসব চলছে। তার বাইরে দুজনের কথা বলবো, দুজনেরই তিরোভাবের কথা বলবো। এই দুজনের কথাই আমরা আমাদের শরণাগত অনুষ্ঠানে বলেছি, দুজনের প্রসঙ্গেই আলোচনা হয়েছে। তাদের মধ্যে একজনের কথা তো নিয়মিত বলা হয়, প্রতিদিন বলা হয়, আপনারা বুঝতেই পারছেন কার কথা বলছি। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার তিরোধান ঘটেছিল আজকের তারিখে 16ই আগস্ট 1886 খ্রিস্টাব্দে। তার বাইরে রবিবারের শরণাগত অনুষ্ঠানে শ্রী রূপ গোস্বামীর কথা বলেছি আপনাদের। সেই রূপ গোস্বামীরও তিরোভাব, তার উৎসব আজকে। এবারে বলি বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 31শে শ্রাবণ 1431, ইংরেজির 16ই আগস্ট 2024, শুক্রবার। আজ একাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 16 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 7 মিনিট। নক্ষত্র মূলা। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 10টা বেজে 30 মিনিট গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর গতকালকে যা বলেছি আপনাদের আজকে আরেকবার মনে করিয়ে দিই, সেটা হচ্ছে সামনের বৃহস্পতিবারের চিঠি লেখার বিষয় দুটি। একটা হচ্ছে ছোটবেলার ঝুলন, আর আরেকটা হচ্ছে যে আপনার পরিবারের বা আপনার চেনা জানা বন্ধু বান্ধব, তাদের পরিবারের কেউ যদি স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে থাকেন, তার কথা আমরা কেউ জানি না, তার নাম আমরা কেউ জানি না, তিনি কিভাবে কি করেছেন না করেছেন আমরা কেউ জানি না, সেই ইতিহাস 250 শব্দের মধ্যে লিখে আমাদের দপ্তরে পাঠিয়ে দিন মঙ্গলবার সন্ধে 6টার ভেতর। এটা যদি করেন তাহলে আমরা একটা অকথিত ইতিহাসের জায়গা তৈরি করতে পারবো। 15ই আগস্টের স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের নিবেদন হবে, এটা শরণাগতের নিবেদন এবং আপনারা যারা চিঠি লিখবেন তাদের নিবেদনও বটে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনের যার কথা বলবো আজকে, তার নাম আপনারা কতটা শুনেছেন না শুনেছেন আমি জানি না। কুরুক্ষেত্র যুদ্ধে তার একটা বড় ভূমিকা ছিল। তার নামটা বলি বারবারিক। বারবারিক, সেই বারবারিকের কথা শোনাবো আপনাদের 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে। শুরু করব এই বারবারিকের কথা। কে তিনি এক্ষুনি তো বলছি না, পুরাণ চিরন্তন যখন হবে তখন শোনাবো। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম ডক্টর পল ডয়সন। স্বামী বিবেকানন্দ বিদেশে গিয়ে বেশ কিছু মানুষের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল, তিনি তাদের সম্পর্কে লিখেছেন। তার মধ্যে প্রথম লেখাটি তো অধ্যাপক ম্যাক্স মুলার সম্পর্কে, সেটা গতদিন শেষ করেছি। শুরু করব ডক্টর পল ডয়সন। তিনি তুলনামূলকভাবে আমাদের কাছে অপরিচিত। স্বামীজি তাকে কিভাবে দেখেছেন সে কথা বলা যাবে। তারপর কথামৃত থেকে পাঠ। আজকে যার দেহ রক্ষার দিন, সেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। আমি আছি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে, মাঝখানে একটু গান। সৌমিত্র বসুর সঙ্গে শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবে তার আগের দিন, বুঝতেই পাচ্ছেন। পাণ্ডব কৌরব দুপক্ষে একেবারে সাজো সাজো রব। দুপক্ষের সৈন্যরা সকলে প্রস্তুত হয়ে রয়েছেন, এদিক ওদিক ঘুরে টুরে বেড়াচ্ছেন।
রাত শেষ হবে, পরদিন সকালবেলা মহারণ শুরু হবে। তো তাই নিয়ে রথী মহারথী যারা বড় বড় বীর আছেন তারা সব তদারক করছেন। এইসব মানে শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে যেটা বোঝায় সেই রকম সব হচ্ছে। এমন সময় সেখানে হাজির হলেন কৃষ্ণ। তো কৃষ্ণকে দেখে সবাই এগিয়ে এসেছেন। কালকে যুদ্ধ হবে তাই নিয়ে কথাবার্তা ইত্যাদি ইত্যাদি চলছে। এবং কুরুক্ষেত্র যুদ্ধ মানে তো গোটা ভারত জুড়ে নানান জায়গা থেকে লোকজন এসেছে, সে অগণ্য সৈন্য, নানান দেশ থেকে এসেছে তারা। তাই নিজেদের মধ্যে আলাপ পরিচয় সব হচ্ছে। তাই এসবের মধ্যে কৃষ্ণ হঠাৎ ভীষ্মের দিকে তাকিয়ে বললেন যে, আচ্ছা মহামতি ভীষ্ম, যদি আপনাকে বলা হয় যে একা এই যুদ্ধ করুন আপনি, তাহলে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ করতে আপনার কতদিন লাগতে পারে? অদ্ভুত প্রশ্ন। তো ভীষ্ম বললেন যে, কৃষ্ণ তুমি তো খুব কঠিন একটা প্রশ্ন করেছো আমাকে। বলা খুব শক্ত, তবে আমার মনে হচ্ছে যে মোটামুটি 20 দিনের মধ্যে এই কুরুক্ষেত্র যুদ্ধ শেষ করে দেওয়া সম্ভব আমার পক্ষে। তো কৃষ্ণ বললেন, আচ্ছা আপনি তাহলে 20 দিন। বেশ, অর্জুন কতদিনে এই যুদ্ধ শেষ করা সম্ভব? তো অর্জুন বললেন 28 দিন। কর্ণ বললেন 24 দিন। দ্রোণাচার্য বললেন আমার যুদ্ধ শেষ করতে 25 দিন লাগবে। এইরকম সব কথাবার্তা চলছে। এমন সময় অনেক দূর থেকে মানে টকবক 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 করতে করতে একটা নীল রঙের ঘোড়ায় চেপে একজন যোদ্ধা সেইখানে এসে প্রবেশ করলেন। তো নীল রঙের ঘোড়া সাধারণত দেখা যায় না। তো ঘোড়ার রং সাধারণভাবে সাদা হয় অথবা ওই পাটকিলে রঙের হয়। নীল রঙের ঘোড়া চেপে এসেছেন আর তুলে মাত্র 3টে বাণ আর ঝড়ের মতো এসে ঢুকলেন। তো সবাই সেই দিকে ফিরে তাকিয়েছে। তো কৃষ্ণ সঙ্গে সঙ্গে পলকের মধ্যে, তিনি তো মায়া জানেন, জাদু জানেন, তিনি পলকের মধ্যে নিজেকে একজন দরিদ্র ব্রাহ্মণ এইরকম বেশে বদলে নিলেন। অতি সাধারণ পোশাক, অতি সাধারণ ভাবে হাঁটাচলা করছেন। তো এই নতুন যে যোদ্ধা তাকে দেখে সবাইকার কৌতূহল উৎসাহ খুব বেড়ে গেছে। কে ইনি? তা ব্রাহ্মণ বেশি কৃষ্ণ এগিয়ে এসে বললেন যে, তুমি কে? এখন এরকম সময় এখানে উপস্থিত হলে কেন? তোমার উদ্দেশ্য কি? শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তার পরিচয় এবার জানতে পারা যাবে, তার আগে একটু গান। পরিচয় পাওয়া যাবে। আপনারা বুঝতেই পারছেন, মানে অন্তত আন্দাজ করতে পারছেন যে এই যে নতুন বীর নীল রঙের ঘোড়ায় চেপে এখানে যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয়েছেন, বহুদূর থেকে এসেছেন, তিনি নিশ্চয়ই আমাদের গল্পের নায়ক বারবারিক। কিন্তু বারবারিকটি কে? তো তিনি নিজের পরিচয় দিলেন যে, আমি বারবারিক, আমি বীর ঘটোৎকচের পুত্র। বারবারিক হচ্ছেন তাহলে ঘটোৎকচের পুত্র। আমার মা হচ্ছেন সতী অহল্যাবতী এবং মহাবলী ভীম দ্বিতীয় পাণ্ডব, তিনি হচ্ছেন আমার পিতামহ। কৃষ্ণ বললেন যে, বাহ বাহ, খুব ভালো, খুব ভালো, তুমি এসে গেছো, খুব ভালো লাগছে। তো দেখছো তো এখানে অনেক সব মহারথী রয়েছেন। কুরুক্ষেত্র যুদ্ধ একা কতদিনে শেষ করতে পারবে এইসব নিয়েই এখানে কথা হচ্ছিল। তো সেই বারবারিক বললেন যে, হ্যাঁ আমি কিছুটা আন্দাজ করেছি, আমি খানিকটা শুনেওছি। ও তাহলে তো ভালো। তা তুমি বলো দেখি, তোমার কদিন লাগতে পারে একা এই যুদ্ধ শেষ করতে? তো বারবারিক বলল, এই প্রশ্ন যদি করেন আমি কিন্তু যা সত্য বলে মনে করি সেই উত্তরই দেব। আপনারা বিশ্বাস করবেন তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বিশ্বাস করবো না কেন? তুমি যেটা বলছো সেটা তোমার মত, সেটা তুমি বলবে সত্য, আমরা বিশ্বাস করব। তাহলে শুনুন, পুরো যুদ্ধ শেষ করতে আমার ক্ষণকাল মাত্র সময় লাগবে। তো
সবাই তো হতভম্ব। কি বলছো, ক্ষণকাল মাত্র? এই কথার পরেই শেষ করি আজকের পুরাণ চিরন্তন, আবার কালকে দেখা যাবে এরপরে কি হলো। কোন দম্ভ থেকে বারবারিক এইরকম একটা কথা বললো সেটা শোনা যাবে পরের দিন। আপাতত স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, নতুন প্রবন্ধ শুরু করতে চলেছি, ডক্টর পল ডয়সন। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। 1896 খ্রিস্টাব্দে ব্রহ্মবাদীন সম্পাদককে এই লেখাটি দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তার বাংলা অনুবাদ শোনাচ্ছি আপনাদের। 10 বৎসরের অধিক অতীত হইল কোন মধ্যবিত্ত পাদ্রির 8টি সন্তানের অন্যতম জনৈক অল্প বয়স্ক জার্মান ছাত্র একদিন অধ্যাপক ল্যাসেনকে একটি নূতন ভাষা ও সাহিত্য বিষয়ে ইউরোপীয় পণ্ডিতবর্গের পক্ষে তখনকার কালেও সম্পূর্ণ নূতন ভাষা ও সাহিত্য অর্থাৎ সংস্কৃত ভাষা সম্বন্ধে বক্তৃতা দিতে শুনিল। এই বক্তৃতাগুলি শুনিতে অবশ্য পয়সা লাগিত না, কারণ এমনকি এখনো পর্যন্ত কোনো ব্যক্তির পক্ষে কোনো ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত শিখাইয়া অর্থোপার্জন করা অসম্ভব। অবশ্য যদি বিশ্ববিদ্যালয়ে তাহার পৃষ্ঠপোষকতা করেন তবে স্বতন্ত্র কথা। অধ্যাপক ল্যাসেন জার্মানির সংস্কৃত বিদ্যা প্রবর্তকগণের সেই বীর হৃদয় জার্মান পণ্ডিত দলের একরূপ শেষ প্রতিনিধি। এই পণ্ডিতকুল বাস্তবিকই বীর পুরুষ ছিলেন, কারণ জ্ঞানের প্রতি পবিত্র ও নিঃস্বার্থ প্রেম ব্যতীত তখন জার্মান মনীষীগণের ভারতীয় সাহিত্যের প্রতি আকর্ষণের অন্য কি কারণ বিদ্যমান ছিল। সেই বহুদর্শী অধ্যাপক শকুন্তলার একটি অধ্যায় ব্যাখ্যা করিতেছিলেন, আর সেদিন আমাদের এই যুবক ছাত্রটি যেরূপ আগ্রহ ও মনোযোগের সহিত ল্যাসেনের ব্যাখ্যা শুনিতেছিল, এরূপ অগ্রহবান শ্রোতা আর কেহই সেখানে উপস্থিত ছিল না। ব্যাখ্যাত বিষয়টি অবশ্য চিত্তাকর্ষক ও আশ্চর্য বোধ হইতেছিল, কিন্তু আরো বিস্ময়কর ছিল সেই অপরিচিত ভাষা, উহার অপরিচিত শব্দগুলি। অনভ্যস্ত ইউরোপীয় মুখ হইতে উচ্চারিত হইলে উহার ব্যঞ্জন বর্ণগুলি যেরূপ কিম্ভূত কিমাকার শোনায়, সেরূপ ভাবে উচ্চারিত হইলেও যুবককে অদ্ভুতভাবে মুগ্ধ করিয়াছিল। সে নিজ বাসস্থানে ফিরিল, কিন্তু যাহা শুনিয়াছিল রাত্রির নিদ্রায় তাহা ভুলিতে পারিল না। সে যেন এতদিনের অজ্ঞাত অচেনা দেশের চকিত দর্শন পাইয়াছে। এই দেশ যেন তাহার দৃষ্ট অন্য সকল দেশ অপেক্ষা বর্ণে অধিকতর সমুজ্জ্বল। উহার যেমন মোহিনী শক্তি এই উদ্দাম যুবক হৃদয় আর কখনো তেমন অনুভব করে নাই। তাহার বন্ধুবর্গ স্বভাবতই সাগ্রহে প্রতীক্ষা করিতেছিলেন কবে এই যুবকের তীক্ষ্ণ মেধা সম্যক পরিস্ফুট হইবে। তাহারা আশা করিয়াছিলেন সে কোনো উচ্চ শিক্ষিতের বৃত্তিতে প্রবেশ করিয়া সাধারণের শ্রদ্ধা ও সম্মানের পাত্র হইবে, সর্বোপরি উচ্চ বেতন ও পদমর্যাদার ভাগী হইবে। কিন্তু কোথা হইতেই সংস্কৃত আসিয়া জুটিল। অধিকাংশ ইউরোপীয় পণ্ডিত তখন ইহার নামও শুনেন নাই। আর উপার্জনের দিক দিয়া দেখিতে গেলে পূর্বেই বলিয়াছি, সংস্কৃত ভাষায় পণ্ডিত হইয়া অর্থোপার্জন করা পাশ্চাত্য দেশে এখনো অসম্ভব ব্যাপার। তথাপি যুবকটির সংস্কৃত শিখিবার আগ্রহ অতি প্রবল হইল। এই পর্যন্ত স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম ডক্টর পল ডয়সন। এখন গান শুনবো, গানের পর কথামৃত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কথা মানে যে সে কথা নয়, কথা মানে কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আজকে তার দেহরক্ষার দিন। তার কথা সংগ্রহ করে রেখেছেন মাস্টারমশাই মহেন্দ্রগুপ্ত। সেই যে কথা, সেই যে বই, লক্ষ লক্ষ মানুষ পড়েন সেই বই। সেই বই থেকে কিছু অংশ পড়ে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতন করে ঠাকুরের তর্পণ করছি আমরা, এবং ঠাকুরের সঙ্গে একটা সংযোগ তৈরি করছি কোথাও, একটা সম্পর্ক তৈরি করছি কোথাও। তো ঠাকুর নিরঞ্জন সম্পর্কে বলছেন যে নিরঞ্জন সে
কি মনোযোগ দিয়ে পুজো করে, কত রকম করে পুজো করে, এবং সে কতটা মাতৃভক্ত, মানে মাকে সবসময় উপরে বসাবে, নিজে মায়ের পায়ের তলায় নিচে বসবে। তো বলছেন ইংরেজ হাওলাদার তার কথা বলছেন, যুদ্ধক্ষেত্রে এক হাতে বন্দুক আর এক হাতে শিব পূজা করে। খানসামা শিব গড়ে গড়ে দিচ্ছে, শিব পূজা না করে জল খাবে না। ৬,০০০ টাকা মাইনে বছরে। মাকে কাশিতে মাঝে মাঝে পাঠায়, সেখানে ১২-১৩ জন মায়ের সেবায় থাকে, অনেক খরচা। বেদান্ত, গীতা, ভাগবত সব ক্যাপ্টেনের কণ্ঠস্থ। তো সে বলে কলকাতার বাবুরা সব ম্লেচ্ছাচার। কলকাতার বাবুরা যেভাবে জীবনযাপন করে তার মধ্যে ভক্তি নেই, তার মধ্যে শুদ্ধতা নেই, তার মধ্যে আচার বিচার এই সমস্ত কিছু নেই। সে খুব আচার বিচার মেনে চলে, এই ক্যাপ্টেন খুব আচার বিচার মেনে চলে, সেই অনুযায়ী চলে। কলকাতার বাবুদের সে সেই কারণে পছন্দ করে না। তো আটে হঠযোগ করেছিল, তাই আমার সমাধি কি ভাবাবস্থা হলে মাথায় হাত বুলিয়ে দেয়। ক্যাপ্টেনের পরিবার তার আবার আলাদা ঠাকুর গোপাল। এবার তত কৃপণ দেখলাম না, সেও গীতা টিতা জানে। ওদের কি ভক্তি! আমি যেখানে খাবো সেখানেই আচাবো, খড়কে কাটিটি পর্যন্ত। একেবারে অসম্ভব ভক্তি ঠাকুরের প্রতি। পাঁঠার চচ্চড়ি করে, ক্যাপ্টেন বলে 15 দিন থাকে, কিন্তু তার পরিবার বলে নেই 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 7 রোজ। কিন্তু বেশ লাগলো। ব্যঞ্জন সব একটু একটু, আমি বেশি খাই বলে আজকাল আমায় বেশি দেয়। তারপর খাবার পর হয় ক্যাপ্টেন নয় তার পরিবার বাতাস করবে। তো এই হলো ক্যাপ্টেনের পরিচয়। ঠাকুর উত্তর দেশে গিয়ে, ওই বাংলার বাইরে গিয়ে এই ক্যাপ্টেনের সঙ্গে তার দেখা হয়েছে। তো ঠাকুর কি বলছেন? বলছেন ওদের কিন্তু ভারী ভক্তি, সাধুদের বড় সম্মান। পশ্চিমে লোকেদের সাধু ভক্তি বেশি। জাং বাহাদুরের ছেলেরা আর ভাইপো কর্নেল এখানে এসেছিল, যখন এলো পেন্টুলুন খুলে যেত কত ভয়ে। তো ক্যাপ্টেনের সঙ্গে একটি ওদের দেশের মেয়ে এসেছিল, ভারী ভক্ত, বিয়ে হয়নি, গীত গোবিন্দের গান কণ্ঠস্থ। তার গান শুনতে দারিক বাবুরা এসে বসেছিল। তা আমি বললাম এরা শুনতে চাচ্ছে, লোক ভালো। যখন গীত গোবিন্দ গাইলে তখন দারিক বাবু মানে মথুরের বড় ছেলে আর কি, মথুর বাবুর বড় ছেলে, তো সেই দারিক বাবু রুমালে চোখের জল মুছতে লাগলো। বিয়ে করনি কেন জিজ্ঞেস করতে বললো, ঈশ্বরের দাসী, আবার কার দাসী হব। আর সবাই তাকে দেবী বলে মানে, যেমন পুঁথিতে আছে, শাস্ত্রে আছে। তো এই যে সাধিকা, এও তো মীরাবাইয়ের মতন না? মীরাবাইও তো তাই ছিলেন। আমি একবার রামলালার ভজনা করেছি, রামলালাকে বিয়ে করেছি, তারপরে আমি আর কাউকে বিয়ে করতে পারি না। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবে তার আগের দিন, বুঝতেই পারছেন, পাণ্ডব কৌরব দুপক্ষে একেবারে সাজো সাজো রব। দুপক্ষের সৈন্যরা সকলে প্রস্তুত হয়ে রয়েছেন, এদিক ওদিক ঘুরে টুরে বেড়াচ্ছেন। রাত শেষ হবে, পরদিন সকালবেলা মহারণ শুরু হবে। তো তাই নিয়ে রথী মহারথী যারা বড় বড় বীর আছেন তারা সব তদারক করছেন। এইসব মানে শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে যেটা বোঝায় সেই রকম সব হচ্ছে। এমন সময় সেখানে হাজির হলেন কৃষ্ণ। তো কৃষ্ণকে দেখে সবাই এগিয়ে এসেছেন। কালকে যুদ্ধ হবে তাই নিয়ে কথাবার্তা ইত্যাদি ইত্যাদি চলছে। এবং কুরুক্ষেত্র যুদ্ধ মানে তো গোটা ভারত জুড়ে নানান জায়গা থেকে লোকজন এসেছে, সে অগণ্য সৈন্য, নানান দেশ থেকে এসেছে তারা। তাই নিজেদের মধ্যে আলাপ পরিচয় সব হচ্ছে। তাই এসবের মধ্যে কৃষ্ণ হঠাৎ ভীষ্মের দিকে তাকিয়ে বললেন যে, আচ্ছা মহামতি ভীষ্ম, যদি আপনাকে বলা হয় যে একা এই যুদ্ধ করুন আপনি, তাহলে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ করতে আপনার কতদিন লাগতে পারে? অদ্ভুত প্রশ্ন। তো ভীষ্ম বললেন যে, কৃষ্ণ তুমি তো খুব কঠিন একটা প্রশ্ন করেছো আমাকে।
বলা খুব শক্ত, তবে আমার মনে হচ্ছে যে মোটামুটি 20 দিনের মধ্যে এই কুরুক্ষেত্র যুদ্ধ শেষ করে দেওয়া সম্ভব আমার পক্ষে। তো কৃষ্ণ বললেন, আচ্ছা আপনি তাহলে 20 দিন। বেশ, অর্জুন, কতদিনে এই যুদ্ধ শেষ করা সম্ভব? তো অর্জুন বললেন 28 দিন। কর্ণ বললেন 24 দিন। দ্রোণাচার্য বললেন আমার যুদ্ধ শেষ করতে 25 দিন লাগবে। এইরকম সব কথাবার্তা চলছে। এমন সময় অনেক দূর থেকে মানে টকবক 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 করতে করতে একটা নীল রঙের ঘোড়ায় চেপে একজন যোদ্ধা সেইখানে এসে প্রবেশ করলেন। তো নীল রঙের ঘোড়া সাধারণত দেখা যায় না, তো ঘোড়ার রং সাধারণভাবে সাদা হয় অথবা ওই পাটকিলে রঙের হয়। নীল রঙের ঘোড়া চেপে এসেছেন, আর তুলে মাত্র 3টে বাণ আর ঝড়ের মতো এসে ঢুকলেন। তো সবাই সেই দিকে ফিরে তাকিয়েছে। তো কৃষ্ণ সঙ্গে সঙ্গে পলকের মধ্যে, তিনি তো মায়া জানেন, জাদু জানেন, তিনি পলকের মধ্যে নিজেকে একজন দরিদ্র ব্রাহ্মণ এইরকম বেশে বদলে নিলেন। অতি সাধারণ পোশাক, অতি সাধারণ ভাবে হাঁটাচলা করছেন। তো এই নতুন যে যোদ্ধা, তাকে দেখে সবাইকার কৌতূহল উৎসাহ খুব বেড়ে গেছে। কে ইনি? তা ব্রাহ্মণ বেশি কৃষ্ণ এগিয়ে এসে বললেন যে, তুমি কে? এখন এরকম সময় এখানে উপস্থিত হলে কেন? তোমার উদ্দেশ্য কি? শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তার পরিচয় এবার জানতে পারা যাবে, তার আগে একটু গান। হ্যাঁ, ঠাকুর যে কথা বলছিলেন সে কথা শোনাচ্ছি আপনাদের এই শরণাগত অনুষ্ঠানে। কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি 92.7 বিগ FM এ। তো ঠাকুর বলছেন যে ওই আমি দেখিনি তাকে। ধরা যাক কেউ বলল যে গোপীদের যে প্রেম, গোপীরা কৃষ্ণকে দেখেছে, দেখে তার প্রতি প্রেমে উন্মাদ হয়ে গেছে, তাকে ছাড়া আর কিছু জানে না। গোপীদের যে প্রেম, নিকশিত হেম কামগন্ধ নাই তাই, কিন্তু গোপীদের এই যে প্রেম, সে প্রেম কৃষ্ণকে দেখেছে তাই। তো কেউ তো বলতে পারে আমি তো কৃষ্ণকে দেখিনি। তাহলে আমার মনের মধ্যে গোপীদের প্রেমের মতন করে তীব্র আকাঙ্ক্ষা, সর্বস্ব প্লাবিত করে দেওয়া আকাঙ্ক্ষা, সেটা কেমন করে জাগবে? ঠাকুর বলছেন সব সময় দেখতে হয় না, শুনলেও হয়, কানে শুনেও হয়, নাম শুনে হয়। অর্থাৎ এই যে ঠাকুর ধরুন গান শুনছেন, গান শুনতে 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 তার ভাবাবস্থা হলো, তার সমাধি হয়ে গেল। তার মানেটা কি? আমি যখন কোনো একটা কিছু শুনি কানে, তখন সেই যেটা শুনছি আমি অনেক সময় সেইটা আমার চোখের সামনে দৃশ্য হয়ে দেখা দেয়। এই যে আমি যদি বলি যে আমি একটা মাইক্রোফোনের সামনে বসে আপনাদের এই সমস্ত কথাগুলো বলছি, আমার সামনে কথামৃত খোলা আছে, আপনি শুনলেন, কিন্তু ভেবে দেখুন আপনার চোখের সামনে কিন্তু আপনার মতন করে একটা ছবি, স্টুডিওর একটা ছবি, মাইক্রোফোনের ছবি, আমার ছবি, আমি কথামৃত খুলে পড়ছি তার ছবি, এই সমস্তগুলো ভেসে উঠল। ফলত কেবলমাত্র যে চোখে দেখেই মনের মধ্যে ভাব জাগে তা কিন্তু নাও হতে পারে। কানে শুনেও সেই কানে শোনার মধ্যে দিয়ে আমি চোখে দেখতে পারি। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। কানের ভেতর দিয়ে মরমে যে প্রবেশ করে, সেই মরম কিন্তু দৃশ্যও দেখতে পায়। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, শুনছেন কথামৃত থেকে পাঠ। এরপর আপনাদের চিঠিপত্র, আমি পড়বো সেই চিঠি। তার আগে একটু গান শুনে নি। চিঠিপত্র 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আজকের চিঠিটি লিখেছেন প্রণতি পাল, নিউ আলিপুর থেকে। সুপ্রভাত প্রিয় সৌমিত্র দাদা, অনেকদিন ধরে মনের একটি বিশেষ ইচ্ছার অনুরোধ নিয়ে এই চিঠি।
দাদা, আপনি কথামৃত থেকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সহজ সরল অমৃত কথা পাঠ করে আপনার নিজস্ব সাধারণ কিছু অনুভূতি প্রকাশ করে এই সহজ পাঠশালায় পরিবেশন করেন, যা আমাদের মতো সাধারণের অন্তরের অন্তঃস্থলে বিষয়টি উপলব্ধি করায়। আপনার কাছে তা অতি সাধারণ হোক না কেন। সেদিন যেমন ঠাকুরের অমৃত কথা প্রসঙ্গে জপ বা ধ্যানের সময় মনের মধ্যে অন্য চিন্তা উঁকি দেওয়া প্রসঙ্গে উদাহরণ দিলেন, শরণাগত অনুষ্ঠানে আপনার উপস্থাপনার অনুষঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে সুর বেজে চলে তার সঙ্গে। দাদা, একটুও অতিরঞ্জিত না করে বলছি, এই সাধারণ উদাহরণ অসাধারণভাবে মনকে সজাগ করে তুলছে প্রতিনিয়ত। যখন ঈশ্বর চিন্তায় ঠাকুর ঘরে বসি, জপের মাঝে অন্য চিন্তা আসলেই মনে পড়ে যায় আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা, সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যাই। তাই দাদা, আমার বিনীত অনুরোধ, স্বামী বিবেকানন্দের রচনা পাঠের সময় যদি আপনার মতো করে বিষয়বস্তু একটু ব্যাখ্যা করে দেন, তাহলে স্বামীজির রচনার মূল কথাটি সহজেই হৃদয়ঙ্গম হয়। দাদা, আপনার একাধিক নমস্কার জানানোর প্রসঙ্গে বলি, আমাদের মতো লক্ষ লক্ষ মানুষের ভোর পবিত্র হয় বৈচিত্র্যময় শরণাগত অনুষ্ঠানে আপনার একাধিকবার নমস্কার জ্ঞাপন ও শুভেচ্ছা বার্তায়। একাধিকবার নমস্কারের শুনে মনে হয় একটি যেন শুধু আমার জন্যে। শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা শক্তি যোগায় সারাদিনের পথ চলার, তার পুনরাবৃত্তি তো আরো মঙ্গলময়। দাদা, স্বামীজির রচনা পাঠের সময় আপনার মতো করে আপনার দু একটি কথা শোনার অপেক্ষায় রইলাম। সকলের মঙ্গল কামনায় নমস্কারান্তে প্রণতি পাল, নিউ আলিপুর। এই তো মুশকিলে ফেললেন। কথামৃতে ঠাকুর যে সমস্ত কথা বলেছেন সেগুলো খুব সহজ কথা, সেগুলোর সঙ্গে নিজের জীবনকে মিলিয়ে নিয়ে খুব সহজে বলতে পারি, কিন্তু স্বামীজির লেখা তো আরো বেশি কঠিন। আমি ব্যাখ্যা করতে গেলে বা আমার মতন করে বলতে গেলে সে আবার কিরকম একটা গন্ডগোলের ব্যাপার হয়ে যাবে, ভুল টুল বলে ফেলবো, সেই নিয়ে খুব সংকোচে থাকি আর কি। মনে হয়েছিল যে না বাবা, ওখানে আর হাত দেবো না, ওই স্বামীজি যা লিখেছেন সেইটাই পড়ে শুনিয়ে দেবো আপনাদের। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখবো নিশ্চয়ই। এবারে তাহলে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। আমরা এখন আছি জয়রামবাটিতে শিহর গাঁয়ে। ফিরে আসছি গানের পর। আমরা এসেছি শিহর গাঁয়ে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন শিহর গাঁয়ের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এই শিহর গাঁয়ে কি আছে? ঠাকুরের ভাগ্নে, এবং শুধু ভাগ্নে বললে তো হবে না, বলা যেতে পারে ভাগ্নে, আবার একই সঙ্গে তার ডান হাত, তার গার্জেন, হৃদের বাড়ি দেখতে। দেখুন, এতদিন পর্যন্ত সে মা শারদাই বলুন বা ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলুন, তাদের স্মৃতি বিজড়িত যা কিছু দেখেছি তার প্রায় সবটাই নতুন করে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে। সেই প্রাচীন রূপের স্বাদ সেসব জায়গায় আর পাওয়া যায় না। আসলে যারা এটা করেছেন, ঠাকুর বা মায়ের ভক্তরা অথবা কোনো মিশন, কোনো সংগঠন, আশ্রম, তারা ভক্তই, তারা তো ঠিক ঐতিহাসিক দিক থেকে এই জায়গাগুলোকে দেখছেন না, তারা দেখছেন ভক্তির দিক থেকে। ফলে তারা এদের ওই মন্দির বা আশ্রম করে তুলেছেন। এইসব বাড়িঘরগুলো আগে কিরকম ছিল তা দেখাবার কথা ভাবেননি, এবং হয়তো ঠিকই করেছেন। কিন্তু এই যে হৃদয়ের বাড়ি, এখানে তাদের খুব হাত পড়েনি। তাই গতদিনে যা বলেছিলাম আপনাদের, হৃদয়ের বাড়ি মানে মাটির একটা ছোট্ট কুঁড়ে ঘর, একেবারেই দরিদ্রের কুটির বলে মনে হয়। তার সূত্রে আমার ভেতরে একটা আন্দাজ হলো, এই অভাবের মধ্যে দিয়ে বড় হওয়া হৃদয় যখন দক্ষিণেশ্বরে গিয়ে দেখলেন বিরাট মন্দির, মথুরবাবুর মতন বড় লোক, রাজা মামাকে পুজো করেন, তখন তার মনের মধ্যে জাগতিক কিছু পাবার লোভ জেগে উঠল মামার মারফত। এটা খুব স্বাভাবিক। তো যাই হোক, এসে দাঁড়ালাম ঠাকুরের হৃদয়ে বা হৃদয় মুখুজ্জের বাড়ির সামনে। মাটির বাড়ির ওপরে টিনের চাল,
কে জানে, আগে হয়তো খড়ের ছিল, এই পরিবর্তনটা হয়েছে। তো সেই টিনের চালে মরচে পড়ে গেছে। পাশেই একটা দুর্গা মণ্ডপ, সেই মণ্ডপও বেশ ছোটই। শুনছেন জয়রামবাটি, তার কাছাকাছি শিহর গ্রাম, সেখানকার অভিজ্ঞতা, হৃদয়ের বাড়ির কথা, পাশের দুর্গা মণ্ডপের কথা। ফিরে আসছি গানের পর। কি হাঁটুর ব্যথা? ফেমে শরণাগত অনুষ্ঠানে শিহর গ্রামে হৃদের বাড়ির পাশে যে দুর্গা মণ্ডপ, ছোট্ট মণ্ডপ, ছোট্ট কিন্তু সুন্দর। আমরা যারা কলকাতায় দুর্গাপুজোর বিশাল বিশাল প্যান্ডেল দেখে অভ্যস্ত, এমনকি আমার মতো যারা গ্রামের জমিদার বাড়ির পুজো ইত্যাদি দেখে থাকেন, সেসব মণ্ডপের তুলনায় নিতান্তই ছোট। না, এতে অবশ্য রং করা হয়েছে, হালকা গোলাপি মেশানো সাদা। দরজা থেকে টিনের চালা মাথার উপরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তার উপরে আবার গেরুয়া রঙের কারুকাজ ছাদে। যে কারণে এখানে আসা, হৃদে যে ঠাকুরের প্রধান অবলম্বন ছিলেন তাই নয়, ঠাকুর নিজে তার ভাগ্নের বাড়িতে বহুবার বহু উপলক্ষে এসেছেন। সেদিক থেকে যদি দেখা যায়, ঠাকুরের পায়ের ছাপ মিশে গেছে এই শিহর গ্রামের ধুলোয় ধুলোয়, তাই এখানে আসা। দেখা হলো হৃদের বাড়ি, দুর্গা মণ্ডপ। এবারে চলুন আর একটা মন্দির দেখতে যাই। এই শিহর গ্রামেরই একটা প্রাচীন মন্দির, শান্তিনাথ শিবের মন্দির। এখানে একটা কথা বলি আপনাদের, না আগে বলা যেত, শিহর গ্রামের কথা বলার সূত্র ধরে বলা যেত, কিন্তু এখন বললে সেটা মন্দ হবে না। এই যে গ্রামটায় আছি আমরা, তার নাম তো আগেই বলেছি শিহর। তো শিহর কথাটা এসেছে কোথা থেকে? একটু ভাবলেই বেরিয়ে পড়বে কথাটা আসলে ছিল শ্রীহর। সেখান থেকে উচ্চারণের দোষে শিহর, তাই তো? আচ্ছা, এই যে শ্রীহর, মানে এই যে শিবের অধিষ্ঠান এই গ্রামের মন্দিরে বেশ প্রাচীনকাল থেকে, সেই শ্রীহরের নাম অনুসারেই কি এই শ্রীহর বা শিহর নাম? আমরা কি সেই মন্দিরটি দেখতে এসেছি যে মন্দিরের সূত্র ধরে এই গ্রামের নাম শ্রীহর? হতে পারে, হতেই পারে। তো এই গ্রামের নাম যার থেকে, তার মন্দিরটা বেশ করে ঘুরে ঘুরে দর্শন করা যাক, কি বলেন? একটা কথা শোনা যায়, মানে এখানকার মানুষজনের মুখে শোনা যায়, ঠাকুর আর মা শারদা নাকি প্রায় প্রত্যেক দিন এই মন্দির দর্শন করতে আসতেন। এই মন্দিরেই নাকি ঠাকুর আর মায়ের বিয়ে ঠিক হয়েছিল, এরকম কথা প্রচলিত আছে। সত্যি মিথ্যে জানি না, কিন্তু আজকের মতো শেষ করি শরণাগত। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আগামী বৃহস্পতিবারের বিষয় দুটি, আপনাদের চিঠি লেখার বিষয়। একটি হচ্ছে স্বাধীনতা যুদ্ধে আপনার চেনা পরিচিত পরিবারের বা আপনার নিজের পরিবারের কোনো পূর্বপুরুষ, তিনি কোনো না কোনোভাবে সাহায্য করেছেন, কোনো না কোনোভাবে তার নাম পরিবারের দিক থেকে প্রচলিত হয়ে আছে যে উনি এই করেছেন সেই করেছেন। ইতিহাস তাকে মনে রাখেনি, রাখবার কথা না, সকলের কথা তো মনে রাখে না ইতিহাস। সেই অকথিত কাহিনী যদি একটু লিখে পাঠান 250 শব্দের মধ্যে, তাহলে আমরা আমাদের মতন করে এই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারি। 15ই আগস্ট শুধু স্বাধীনতা দিবস ছিল না, ঝুলন উৎসবও ছিল, ছোটবেলার ঝুলন। আর একটা বিষয় আপনাদের দেওয়া হলো, এই দুটো বিষয় নিয়েই আপনারা যে যার পছন্দ মতো চিঠি লিখবেন। আগামী মঙ্গলবার সন্ধে 6টার ভেতর সেই চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে কবিতা দিয়ে শেষ করি। আমার ঘরের সম্মুখেই পাকে পাকে জড়িয়ে শিমুল গাছে উঠেছে মাধবীলতা। আষাঢ়ের রসস্পর্শ লেগেছে অন্তরে তার। সবুজ তরঙ্গগুলি হয়েছে উচ্ছল পল্লবের চিক্কণ হিল্লোলে। বাদলের ফাঁকে ফাঁকে মেঘচ্যুত রৌদ্র এসে ছোঁয়ায় সোনার কাঠি অঙ্গে তার। মজ্জায় কাঁপন লাগে, শিকড়ে শিকড়ে বাজে আগমনী।
যেন কত কি যে কথা নীরবে উৎসুক হয়ে থাকে শাখা প্রশাখায়। এই মৌন মুখরতা সারা রাত্রি অন্ধকারে ফুলের বাণীতে হয় উচ্ছ্বসিত, ভোরের বাতাসে উড়ে পড়ে। আমি একা বসে বসে ভাবি, সকালের কচি আলো দিয়ে রাঙা ভাঙা ভাঙা মেঘের সম্মুখে, বৃষ্টি ধোয়া মধ্যাহ্নের গরু চড়া মাঠের উপরে আঁখি রেখে, নিবিড় বর্ষণে আর্ত শ্রাবণের আর্দ্র অন্ধকার রাতে নানা কথা ভিড় করে আসে গহন মনের পথে। বিবিধ রঙের সাজ, বিবিধ ভঙ্গিতে আসা যাওয়া, অন্তরে আমার যেন ছুটির দিনের কোলাহলে কথাগুলো মেতেছে খেলায়। তবুও যখন তুমি আমার আঙিনা দিয়ে যাও, ডেকে আনি, কথা পাইনে তো। কখনো যদি বা ভুলে কাছে আসো, বোবা হয়ে থাকি। অবারিত সহজ আলাপে সহজ হাসিতে হলো না তোমার অভ্যর্থনা। অবশেষে ব্যর্থতার লজ্জায় হৃদয় ভরে দিয়ে তুমি চলে যাও। তখন নির্জন অন্ধকারে ফুটে ওঠে ছন্দে গাঁথা সুরে ভরা বাণী। পথে তারা উড়ে পড়ে, যা খুশি সাজি করে নিয়ে চলে যায়। খুব ভালো থাকবেন।